বারুইপুর সেন্ট্রাল জেলে। সেদিনকে ক্রিকেটের টুর্নামেন্ট চলছিল, ওই জেলের মধ্যে খেলাধুলা হয়, টুর্নামেন্ট চলছিল। কে খবর দিয়েছে নওশাদ ভাইজান জেলে আসছে? ওরা খেলা ছেড়ে দিয়ে, এ থাকে না লোহার এ করা থাকে, পাট পাট থাকে, সবাই খেলাধুলা ছেড়ে দিয়ে এসে সব দাঁড়িয়ে আছে, আমি ঢুকছি। ভাইজান জিন্দাবাদ ওখানেও দিচ্ছে। আবার আপনাদের বলি, আমি তো চুরি করে জেলে যাইনি, এই মাথা তুলে জেলে ঢুকেছি আর মাথা তুলে জেল থেকে বার হয়েছি। আবার আপনাদের জানাই, আমাকে প্রেসিডেন্সি সেন্ট্রাল জেলে লকআপে রাখা হয়েছিল, এই যে আপনার কি বলে আলাদা সেলে। তো আমাকে যখন এত চাপ হয়ে যেত, আমি যদি যখন বাইরে বার হতাম, ওই জন্য আলাদা একটা করে সিকিউরিটি দিয়েছিল জেল কর্তৃপক্ষ, যে আমি যখন বার হব ও আমার সাথে সাথে ও যাবে। মানে এত লোক আমাকে ঘিরে ধরে ভাইজান ভাইজান করছে, ওখানেও প্রচার হচ্ছে। কিন্তু আবার ওই জেলে পার্থবাবুও ছিলেন, শুনতে পাচ্ছেন কার নাম বললাম? পার্থবাবুও ছিলেন। ওই জেল থেকে পার্থবাবু লজ্জায় বার হতেন না সেলের বাইরে, বার হলেই চোর 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 করতো পাবলিকে। আর আপনাদের ভাইজান, আপনাদের ভাইজান ভাঙড়ের বিধায়ক যখন সেল থেকে বার হতো, লোককে সামলানোর জন্য, অন্যান্য কায়দিকে সামলানোর জন্য জেল কর্তৃপক্ষ আবার একটা পুলিশও দিয়ে দিত, আর ভাইজান 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 আওয়াজ হতো। সুতরাং জীবন থেকে 43টা দিন কাটলেও আমি এই মঞ্চ থেকে মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাবো। যদি আমি জেলে না যেতাম, জীবনের রাজনীতির একটা অধ্যায় হয়তো, ওই অধ্যায়ের মধ্যে একটা কোনো প্যারা আমি হয়তো ছেড়ে যেতাম। জেলে যাওয়াটাও আমার জন্য আশীর্বাদ স্বরূপ আমি পাচ্ছি, সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে। বাস্তব কথা বলছি, জেলের খাওয়া দাওয়া, জেলের সিস্টেম, জেলটা কি, পুলিশ লকআপ কি, সেন্ট্রাল লকআপ কি, সেন্ট্রাল জেল কি, আলিপুর জেল কি, পিসি কি, জেসি কি, কোর্ট কি, আদালত কি, আমি প্র্যাকটিক্যাল জানতাম না, থিওরিতে একটু আধটু জানতাম। কিন্তু প্র্যাকটিক্যাল জেনে নেওয়াটা আমার সৌভাগ্য হয়েছে। মমতা ব্যানার্জির অভিশাপ আমার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। যে সঠিক পথে থাকবে, অভিশাপটা আশীর্বাদে ট্রান্সফার হবে। অনুরোধ আপনাদের কাছে এটাই, সঠিক পথে থাকুন, সংবিধানকে মেনে চলুন। দেশের সংবিধান আপনাকে পুরো গাইডলাইন দিয়ে দিয়েছে, আপনার অধিকার, আপনি চলবেন, উঠবেন, বসবেন, খাবেন কি সেটা দিয়েছে। অনুরোধ করব, কারো কথাই পাত্তা দেওয়ার দরকার নাই, টোটাল পাত্তা দেবেন না, সংবিধানকে ফলো করুন। দিনের শেষে আপনি হাসবেন, আপনার জয় হবে। সংবিধান বিরোধীরা সংবিধানের কাছে মুখ থুবড়ে পড়বে। তাই আপনাদের এখন ডিসাইড করতে হবে কোনটা ধরবেন। সমাজ বিরোধীদের কথাই অ্যাকশনে রিঅ্যাকশন করবেন, না সংবিধানকে ফলো করে চলবেন, কোনটা? আমি বলবো অ্যাকশনে রিঅ্যাকশনের দরকার নাই, অ্যাকশনে রিঅ্যাকশনের দরকার নাই। আপনি এই সংবিধানটাকে ভালো করে আঁকড়ে ধরে রাখুন, আপনাকে কেউ হাঁটাতে পারবে না। এসআইআর কই পাওয়ার কি আছে? আর্টিকেল 326 অনুচ্ছেদ, ভারতের সংবিধানের অনুচ্ছেদ নাম্বার 326-এ বলা হচ্ছে প্রত্যেকটা ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে ভোট দানের স্বাধীনতা, ভোটাধিকারের অধিকার তিনি পাচ্ছেন। এটা কে দিয়েছে? সংবিধান দিয়েছে। এই সংবিধান লিখতে গিয়ে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছে। বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে এই সংবিধান তৈরি হয়েছে। তাহলে আপনার অধিকার কে দিল? সংবিধান দিল। এখন মমতা ব্যানার্জি কি বলছে? আপনার নাকি ভোটাধিকার বাঁচিয়ে রাখবে, আর শুভেন্দু অধিকারী বকলমে বলছে আপনার নাকি ভোটাধিকার কেড়ে নেবে। আমি একদম স্পষ্ট ভাষায় বলতে চাই, মমতা ব্যানার্জিরও ক্ষমতা নাই অবৈধকে বৈধ ভোটার করা, আর শুভেন্দু অধিকারীরও ক্ষমতা নাই বৈধকে অবৈধ করার। অর্থাৎ কারো আশীর্বাদে আপনার ভোটাধিকার থেকে যাবে, বা কারো অভিশাপে
আপনার ভোটাধিকার কেটে যাবে, এটা মাথা থেকে সরিয়ে দেন। কারো দয়াতে, কারো ভিক্ষাতে, কারো ভালোবাসাতে আপনার ভোটাধিকার থাকা বা চলে যাওয়ার প্রশ্ন আসছে না। আপনি আমি ভারতীয়, আপনার আমার ভোটাধিকার থাকছে সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী। এটা মাথায় ঢুকিয়ে না, বিভ্রান্ত করছে তো। এই বিএলওদের মাইনে কে দিচ্ছে? এই বিএলওদের সাম্মানিকটা কে দিচ্ছে জানেন? মমতা ব্যানার্জি দিচ্ছে। আর বলছে এসআইআর হতে দেবো না। 90,000 মতো অফিসার রাজ্যে যারা এসআইআর করছে কে দিল? মমতা ব্যানার্জি দিল। এদের সাম্মানিকটা মমতা ব্যানার্জি দিচ্ছে, আর এরাই বলছে এসআইআর হতে দেবো না। আমি ডে অনে বলেছিলাম এসআইআর আটকাতে পারবে না। কেন বলেছিলাম? আর্টিকেল 324 অনুচ্ছেদ 324 ভারতের সংবিধানের অনুচ্ছেদ 324 কে সামনে রেখে ইসিআই তৈরি হয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইসিআই তার পাওয়ারকে এক্সারসাইজ করার রাইটও আছে। ইতিপূর্বে এসআইআর হয়েছে 2002 সালে 28 লক্ষ নাম বাদ পড়েছিল। এখন খসড়া লিস্ট তৈরি হয়েছে, 58 লক্ষ নাম বাদ পড়েছে। একজন, আপনারা তো বিভিন্ন বুথের মানুষ, একজন বলুন এই 58 লক্ষের মধ্যে একজন বৈধ ভোটারের কি নাম বাদ পড়েছে? আপনার বুথে কারো কি নাম বাদ পড়েছে? কিন্তু 58 লক্ষ নাম বাদ পড়েছে কাদের? ডিলিট হয়েছে যারা, সরি যারা ডেথ মারা গেছে, শিফটেড, যারা অন্য জায়গায় চলে গিয়েছে, আর কি আছে যেটা অ্যাবসেন্ট। অ্যাবসেন্টে সবথেকে বড় চক্রান্ত। ভোটার লিস্টে নাম আছে, তার অস্তিত্ব নেই। বুঝতে পারছেন এটা কেন দিয়েছিল, কারা করেছে? বুঝতে পারছেন? তাদের ঝাল হচ্ছে, আমাদের তো ঝাল হচ্ছে না। মোদিজির সারা ভারতবর্ষের ভোটার লিস্টে একটা জায়গায় নাম থাকবে, নওশাদ সিদ্দিকীরও সারা ভারতবর্ষের একটা জায়গায় ভোটার লিস্টে একটা জায়গায় নাম থাকবে। আমাদের যিনি মাইক অপারেটিং করছেন, অপারেটর ভাইয়ের, তারও ভোটার লিস্টে সারা ভারতবর্ষে একটাই লিস্টে একটাই নাম থাকবে। একজন মানুষের একাধিক লিস্টে নাম ঢুকিয়ে দিচ্ছ, নাম ঢুকিয়েছো, কোনো অস্তিত্ব নাই, মারা গেছে তার নামটা আছে, এটা তো ভাই কেটে তুলতে হবে। তবে হ্যাঁ, এসআইআর এর নামে যে মানুষকে পেরেশানি করছে এর বিরুদ্ধে আমরা, বয়স্ক লোকেদেরকে হেয়ারিং এর জন্য ডাকছে। আপনারা বলুন, বয়স্ক লোকের ভোট কোথায় নিতে আসে? বাড়িতে। তো তাদের হেয়ারিং তো বাড়িতে করা দরকার, কিন্তু যেভাবে ডেকে হয়রানি করছে এর বিরুদ্ধে আমি কিন্তু আপনাদের বলবো। প্রথমে কি বলেছিল, সব নাম কেটে উড়িয়ে দেবে, হ্যান করবে ত্যান করবে। এখনো কি কারো নাম কেটে উড়েছে ভাই? এখন পর্যন্ত ঠিক চলছে। এর পরবর্তীতে যদি ভুল চলে তার জন্য আপনাদের বিধায়ক আছে তো। বলেছি তো আমি যে দিল্লিগামী ফ্লাইট ধরবো, সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করব। মমতা ব্যানার্জির মতো দিল্লিগামী ফ্লাইট ধরে ভাইপো পরিবারের লোক, দলের নেতাদেরকে বাঁচাবার জন্য আমি মোদিজির সাথে সেটিং করব না, নিশ্চিন্তে থাকুন আপনারা। বন্ধুগণ, এই বক্তব্য দেবো না করে অনেক বলে ফেললে, আর আমার বুঝতে পারছো নাকের অবস্থা কি হচ্ছে। আজকে তো বিশাল ঠান্ডা, হ্যাঁ এত ঠান্ডা কেন? আমার কষ্ট হচ্ছে ভাই, সত্যি বলছি। আমার নাকের অসুবিধা হয়ে যাচ্ছে বকতে বকতে। হ্যাঁ কোথায়? হ্যাঁ আমি জানি না, যা ভাবছে করবে ওরা করুক, দেখার দরকার নেই। ভাঙনের নামটা খারাপ হয় সেটা প্রত্যেককে দেখতে হবে, এতটুকু আমি চাইবো। আপনারা বলুন তাহলে, আমি তো অনেক বিষয় বকে ফেললাম, একটা কোনো বিষয়ে বক্তব্যের কথা বলুন, বলে আমি ছেড়ে দেবো। বিষয় শুনতে চাইছে। ওই বারাইপুরে কি বক্তব্য দিয়েছে ও, আমি ভাই সব আমি পাত্তা দিই না, আমি সুসব বাদে, ওইটা বাদে বলবেন, আমি উত্তর দিয়ে দিয়েছি। বলেন কি শুনতে চাইছেন? আরে আপনাদের বিধায়কের একটু জ্ঞানটাও পরীক্ষা করে না, নেই সুযোগ দিচ্ছি তো। না পারলে বলবো, পরে বলে দেবো, হাতে নাহলে ইন্টারনেট আছে দেখে নেবো। বলেন কি বিষয় শুনতে চাবেন বলুন। আপনারা বলছেন বকে যেতে, কি বলবো আমি, আপনারাই বলেন। কোনটা ভালো চলছে? একটা তৃণমূলের আমলে প্রজেক্ট ভালো চলছে বলতে পারবেন? একটা শুধু প্রজেক্ট, সেটা হচ্ছে না ভোট লুটটাও আটকে দিচ্ছে। আটকায়নি আমরা, ভোট লুটটা ওরা ভালো করে করতে পারছে না। একটাকে ওরা ভালো করে চালানোর চেষ্টা করছে, সেটা কি বিজেপির ভয় প্রকল্প। তৃণমূল কংগ্রেস কোন প্রকল্পে সাকসেস হতে পারবে না, আর ওরা দেখে নিয়েছে আর হতেও পারবে না।
ওই কি পথের পাঁচালী, পথের পাঁচালী বলেছো তো নাকি, সরি উন্নয়নের পাঁচালী এখন বুতে বুতে ঘোরাচ্ছে। আমার বুতে এমন উন্নয়ন হয়েছে, আমাকে উন্নয়নের পাঁচালী দিয়ে জানাতে হবে কেন ভাই? আমি তো বুতের মানুষ, আমি তো এলাকায় 24 ঘন্টা থাকি, 24/7 তো আমি আমার এলাকাতে থাকি। তাহলে আমার এলাকায় কি হয়েছে মাইকেলে আমার কানে শোনাতে হবে? মানে এদের উন্নয়ন আর বায়ু, এদের উন্নয়ন আর হাওয়া, এদের উন্নয়ন আর বাতাস, সেম বাতাস ফিল করি আমরা, দেখতে পাই বাতাসকে, কি আমরা দেখতে পাই হাওয়াকে? তো এদের উন্নয়নটা হচ্ছে ফিল হচ্ছে ওই কানে, উন্নয়ন 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 উন্নয়ন, আর ইচ্ছে হয় না, ওই জন্যই নাটক হচ্ছে। আমি বলি আপনাদের, এটা বলে শেষ করছি। এখন সংখ্যালঘু ভোটের জন্য খুব মরিয়া হয়ে উঠেছে। কদিন আগে বড় ওয়াকফ চোর ফিরাদ হাকিম কি বললো,